সাল 2004 13ই আগস্ট। ক্যালেন্ডারের পাতায় দিনটি ছিল শুক্রবার। নাগপুর জেলা আদালতের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে প্রায় 200 জন মানুষ। চারিদিকে অদ্ভুত এক থমথমে নীরবতা। মনে হচ্ছে যেন ঝড় আসার আগে সব কিছু থেমে গেছে। গোটা পরিবেশটা একটা টান টান উত্তেজনা জমে আছে। যে কোনো মুহূর্তে সব কিছুর বিস্ফোরিত ঘটবে। আজ এই আদালতে বহু প্রতীক্ষিত একটি কেসের শুনানি হবে। আদালতের রায় শোনার জন্য অধীর অপেক্ষায় বসে আছে গোটা বস্তির মানুষরা, তাদের মধ্যে বেশিরভাগ মহিলা। কিন্তু তখনও কেউ আন্দাজ করতে পারেনি আজ এই আদালতে এমন কিছু ঘটতে চলেছে যা এর আগে ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি। সময়টা ঠিক দুপুর 2টো। হঠাৎ করে কোর্টের সামনে এসে দাঁড়ালো একটি পুলিশ ভ্যান। আর সেই ভ্যানের শব্দে যেন নীরবতাকে ভেঙে চৌচির করে দিল। সাথে সাথে সব ছেড়ে ছুড়ে উঠে দাঁড়ালো কাস্তুবরা নগর বস্তির প্রায় 200 জন মহিলা। তখনও কেউ লক্ষ্য করেনি ওই 200 জন মহিলার হাতে কি আছে। প্রত্যেকের হাতেই একটা করে অস্ত্র, না বন্দুক বা গুলি নয়। কারোর হাতে ঘরের সবজি কাটা বটি, কারোর হাতে কাপড় কাটার কাঁচি, আবার কারো হাতে খুন্তি, তো কারো হাতে সাঁড়াশি। যাদের হাতে কিছুই ছিল না তাদের হাতেও ছিল লঙ্কা গুঁড়োর প্যাকেট। এগুলো কোনো জিনিস না, এগুলো হচ্ছে বছরের পর বছর জমে থাকা যন্ত্রণার প্রতীক। প্রায় 200 জন মহিলা পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে সেই পুলিশ ভ্যানটার দিকে। প্রতিটা পদক্ষেপে যেন জমে থাকার আগে কাঁপছে। কিন্তু ভ্যানের দরজা খোলা মাত্রই হঠাৎ সবাই থেমে গেল। মুহূর্তের মধ্যে বদলে গেল সবার মুখ। ভয়, রাগ, প্রতিশোধ সব একসাথে। ঠিক তখনই পুলিশের ভ্যানের ভেতর থেকে বেরিয়ে এলো মুখে চওড়া হাসি নিয়ে এক অপরাধী। সে বাইরে দাঁড়ানো ভিড়টার দিকে তাকালো এক ঝলক, চোখ বুলিয়ে নিল সবার ওপর। যেন ওই মানুষগুলো তার কাছে কিছুই না, যেন সে কারোর ভয় পায় না। তারপর পুলিশের সঙ্গে হাঁটতে লাগলো কোর্ট রুমের ভিতরের দিকে। আর তার সাথে সাথে ধীরে ধীরে এগোতে লাগলো ওই প্রায় 200 জন মহিলা। মনে হচ্ছিল একটা ঝড় ধীরে ধীরে তার লক্ষ্যবস্তুর দিকে এগোচ্ছে। ওই ভিড়ের প্রত্যেকটা মানুষ ভেতরে ভেতরে জ্বলছে, কিন্তু কেউ কিছু বলছে না। শুধু একটা আগুনের ফুলকির দরকার, একটা মাত্র শব্দ, আর সব কিছু দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আর ঠিক সেই আগুনটাই জ্বালিয়ে দিল অপরাধী। সেই ভিড়ের মধ্যে এক মহিলার দিকে তাকিয়ে বলল, আজ বেল হয়ে যাক, তারপরে তোকে মজা দেখাবো। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল যেন আগুনের মধ্যে ঘি ঢেলে দিল। ওই একটা বাক্য শান্ত পরিবেশকে মুহূর্তের মধ্যে নরকে পরিণত করলো। আর সাথে সাথে ওই মহিলা নিজের জুতো খুলে সোজা ছুঁড়ে মারল তার মুখে। আর তারপর এক মুহূর্তে ফেটে পড়ল জমে থাকা রাগ। একসাথে ঝাঁপিয়ে পড়ল সবাই। চিৎকার, বিশৃঙ্খলা, হুড়োহুড়ি, চারিদিকে শুধু আতঙ্ক আর প্রতিশোধের আগুন। পুলিশ মরিয়া হয়ে চেষ্টা করলো পরিস্থিতি সামাল দেওয়ার। অপরাধীকে নিয়ে দৌড়ে ঢুকে গেল কোর্ট রুমের ভেতরে। শুধু একটাই শব্দ, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ। আর 15 মিনিট পর হঠাৎ নিস্তব্ধ। থেমে গেছে চিৎকার, হারিয়ে গেছে সব শব্দ। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বছরের পর বছর ধরে 200 জন মহিলার বুকের ভেতরে জ্বলতে থাকা আগুন আজ ভয়ঙ্কর দাবানলে পরিণত হয়েছে। এই আগুন থামানোর ক্ষমতা কারোর কাছে নেই। 15 মিনিট, হ্যাঁ মাত্র 15 মিনিট, কিন্তু এই 15 মিনিটেই বদলে দিয়েছিল সব কিছুর হিসাব নিকেশ। কোর্টরুমের ভেতরেই চলল অন্ধকার, ভয়ঙ্কর মারধর, কাটাছেঁড়া প্রতিশোধের উন্মাদনা। কেউ থামেনি, কেউ কারো কথা শোনেনি। ফাঁকা কোর্টরুমের মধ্যে শুধু পড়ে রইল সেই অপরাধীর নিথর দেহ, আর তার চারপাশে দাঁড়িয়ে থাকা সেই 200 জন মহিলার ভারী নিঃশ্বাস। অপরাধীর রক্তাক্ত নিথর দেহ আর চোখে মুখে ছড়িয়ে লঙ্কা গুঁড়ো, মাথা আর বুকে কম করে 70টারও বেশি ছুরির কোপ। এই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করল কাস্তুবরা নগর বস্তির ত্রাস আক্কু যাদব। কিন্তু কে এই আক্কু যাদব? আর সে এমন কি করেছিল যার জন্য একটা পুরো বস্তির মানুষ এভাবে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? আমি আক্তার আজকের ভিডিওতে বলবো ভারতের ইতিহাসের এমন এক কাহিনী যা হয়তো আপনি আগে কখনো শুনেননি, আর হয়তো ভবিষ্যতেও শুনবেন না। তো চলুন শুরু করা যাক
ভয়ঙ্কর কোর্টরুম মার্ডার কেস। এ এক এমন অপরাধীর গল্প যার নাম শুনলেই থরথর করে কেঁপে উঠত প্রায় 300টা পরিবার। 10 বছরের মেয়ে হোক অথবা গর্ভবতী মহিলা, কেউ রেহাই পায়নি ওই খতরনাক ধর্ষকের হাত থেকে। পুলিশ থেকে প্রশাসন, নেতা থেকে আমলা, সব কিছুই ছিল ওর হাতের মুঠোয়। এই ঘটনার শুরু আজ থেকে প্রায় 58 বছর আগে। সাল 1972। মহারাষ্ট্রের নাগপুরের ছোট্ট একটা এলাকায় কাস্তুবা নগর, সেখানকার এক জমিদার বাড়িতেই জন্ম হয় ভারত কালীচরণ যাদবের। ছোটবেলা থেকেই কালীচরণ ছিল শান্ত, চুপচাপ, পড়াশোনাতে খুব ভালো, তাই বাড়ির সবাই তাকে আদর করে ডাকত আক্কু। কিন্তু তখনও কেউই আন্দাজ করতে পারেনি এই ছোট আক্কুই একদিন বড় হয়ে গোটা এলাকায় ত্রাস হয়ে উঠবে। যদিও এই আচরণ ছোট থেকেই শুরু হয়ে গেছিল আক্কুর। ক্লাস 7-এ পড়াকালীন হঠাৎ করে আক্কু পড়াশোনা ছেড়ে দেয়, আর ঠিক সেখান থেকেই শান্ত সরল স্বভাবের আক্কু ধীরে ধীরে হয়ে ওঠে এক অন্য মানুষ। ওই অল্প বয়সে আক্কু বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ে। প্রথমে মদ, সিগারেট, তারপর ধীরে ধীরে ঢুকে পড়ে আরও গভীর নেশার জগতে। আর সেই নেশার টাকা জোগাড় করতে নিজের বাড়ি থেকেই টাকা চুরি করা শুরু করে আক্কু। তারপর ধীরে ধীরে প্রতিবেশীর বাড়ির দোকান, এমনকি রাতের অন্ধকারে মানুষকে ভয় দেখিয়ে, চমকিয়ে, ধমকিয়ে টাকা আদায় করা শুরু করে আক্কু। এদিকে সেই সময় সাধারণ মানুষের মধ্যে জাতিভেদের সমস্যা ছিল ভয়ঙ্কর রকম। আজও কিছু জায়গায় আছে, কিন্তু তখনকার সময় আরও বেশি ছিল। ফলে জমিদার বাড়ির ছেলে হওয়ার কারণে তাকে কেউ কিছু বলার সাহস পেত না। মাঝে মাঝে পাড়ার কয়েকজন তার বাবার কাছে নালিশ করতে যেত ঠিকই, কিন্তু তাতে খুব একটা লাভ হতো না। বরং আক্কু যদি জানতে পারত, পরের দিন সেই তাদের বাড়িতে গিয়ে তাকে ধমকিয়ে চমকিয়ে চুপ করিয়ে দিত। তারপর হঠাৎ করে মারা যায় আক্কুর বাবা। এরপর অত্যাচার আরও বেড়ে যায় আক্কুর। বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তি পেয়ে যায় আক্কু আর তার ভাই। আর তখন থেকেই কাস্তুরবা নগরে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। বাড়ির অতিরিক্ত জমিজমা সব বিক্রি করে হঠাৎ করেই অনেক টাকার মালিক হয়ে উঠে আক্কু। আর আমরা সবাই জানি টাকা যেখানে ক্ষমতা সেখানে। আর সেই টাকার জোরে ধীরে ধীরে থানা, পুলিশ সহ সব কিছু নিজের ক্ষমতা হাতের মুঠোয় নিয়ে আসে আক্কু। সব কিছু হাতের মুঠোয় আনার পর আক্কু পা রাখে অপরাধের দুনিয়ায়। আক্কু প্রথমে নিজেদের ভাইদের সাথে নিয়ে গিয়ে বস্তির সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায় করা শুরু করে দেয়। প্রোটেকশনের নামে যাকে খুশি যখন খুশি টাকার দাবি করে বসতো আক্কু। আর কেউ যদি টাকা দিতে অস্বীকার করত, তাহলে শুধু হুমকি নয়, সরাসরি তার বাড়িতে ঢুকে লুটপাট চালাতো। এই পুরো ঘটনাটা যেন সিনেমার গল্পকেও হার মানাবে। আর আক্কু তাদের ভয় দেখিয়ে অলমোস্ট পুরো টাকাটাই নিয়ে নিত। আর এভাবেই চলতে চলতে কাস্তুরবা নগর বস্তির এক বিরাট গ্যাংস্টার হয়ে ওঠে আক্কু যাদব। আর এভাবেই সময় যত এগোতে থাকে ততই মানুষ ভয় পেতে শুরু করে আক্কু যাদবকে। থানা, পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক নেতা সবাই যেন ছিল আক্কুর হাতের মুঠোই। তাই কেউ পুলিশে কমপ্লেন করতে গেলে উল্টো তাকেই হেনস্থা করত পুলিশ। বস্তির সাধারণ মানুষের কাছে এই অত্যাচার সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না বললেই চলে। আর যেমনটা একটু আগেও বলা হয়েছে, সেই সময় জাতিভেদের সমস্যা ছিল ভীষণ বড়। আর ওই বস্তি বেশিরভাগ সাধারণ মানুষই ছিল দলিত। তাই এক প্রকার কণ্ঠাসা হয়ে সব কিছু মুখ বুজে সহ্য করতে হয়েছিল সবাইকে। আর এই সুযোগেই আক্কু নিজেকে এলাকার ডন ভাবতে শুরু করে। এদিকে সাধারণ লুটপাট ছিনতাই করে যখন তার আর মন ভরছিল না, তখন সেই এমন কিছু করতে শুরু করলো যা তাকে সত্যিকারের ত্রাসে পরিণত করলো। সাল 1991। একদিন একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের তলাবাজি করতে গিয়েছিল আক্কু ও তার দলবল। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সেখানে কেউ ছিল না। ঠিক তখনই ওই ফাঁকায় বিল্ডিংয়ের ভেতরে একটি ছেলে মেয়ে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পায় আক্কু। ব্যাস তখনই আক্কুর মাথা চাড়া দিয়ে উঠে শয়তান। আক্কু তার দলবল নিয়ে ছেলেটিকে মারধর করতে শুরু করে। মারতে মারতে ছেলেটির অবস্থা একেবারে নাজেহাল হয়ে যায়।
আর তখনই আক্কু ওই মেয়েটিকে টেনে নিয়ে যায় বিল্ডিংয়ের একটি কোণায়। তারপর শুরু হয় এক ভয়ঙ্কর অপরাধ। প্রথমে আক্কু, তারপর তার দলবল অন্যান্যরা। যখন আক্কু চুরি ছিনতাই ছেড়ে একটা বড় কোনো অপরাধ করে ফেলেছে, কিন্তু ছেড়ে যাওয়ার আগে আক্কু খুব ভালো করে ছেলে এবং মেয়েটিকে শাঁসিয়ে বলে এই ঘটনা যদি বাইরে আসে তাহলে কাউকে জীবিত ছেড়ে কথা বলবে না সে। কিন্তু তারপরেও মেয়েটি সাহস করে কোরাডি পুলিশ স্টেশনে আক্কুর বিরুদ্ধে কেস করে। দুদিনের মধ্যেই গ্রেপ্তার হয় আক্কু যাদব। কিন্তু দুঃখের বিষয়, প্রমাণের অভাবে কয়েকদিনের মধ্যেই ছাড়া পেয়ে যায় সে। আর যখন কোনো অপরাধী শাস্তি না পেয়ে ছাড়া পেয়ে যায় তখন তার আইনের ভয়টা চলে যায়। আক্কুর ক্ষেত্রেও ঠিক তাই হলো। জেল থেকে বেরিয়ে এসে আগের চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠল। ছোটোখাটো নয়, এবার কাস্তুরবা নগরের মহিলাদের ওপর অত্যাচারই তার নেশা হয়ে দাঁড়ালো। এক প্রকার নেশায় পরিণত হয়েছিল আক্কু যাদবের। নেশার শিকার হয়েছিল প্রায় 100 খানেক মহিলা। এমনকি একজন 7 মাসের গর্ভবতী মহিলাও রেহাই পায়নি আক্কু যাদবের হাত থেকে। একদিন ভোর 4টার সময় এক মহিলার বাড়িতে গিয়ে তার দরজায় বারবার ধাক্কা মারতে থাকে এবং সেই বাড়ির ভেতর থেকে সেই মহিলার হাজব্যান্ড প্রশ্ন করে জানতে চাই, কে তুমি? তার উত্তরে আক্কু যাদব বলে, আমি থানা থেকে আসছি, দরজা খুলুন। আর এই কথাটা শুনে মহিলার স্বামী দরজাটা খুলে দিয়েছিল। আর দরজাটা খোলার সঙ্গে সঙ্গেই ঝাঁপিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ে আক্কু এবং তার দলবল। প্রথমে স্বামীকে ধরে মারধর করে বাথরুমে বন্ধ করে দেয়। তারপর শুরু হয় আক্কুর নৃশংসতা। ওই মহিলার চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে জানালার সাথে বেঁধে তারপর প্রথমে আক্কু এবং তারপর একে একে দলের সবাই মিলে ভয়ঙ্করভাবে নির্যাতন করে ওই মহিলাকে। আক্কু আসলে দলিতদের কোনো দিনই মানুষ বলে মনে করতো না। তাই আক্কু ভাবতো এদের সাথে যা খুশি করা যায়, যা ইচ্ছা তাই করা যায়। কিন্তু আক্কু যাদবের এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল কাস্তুরবা নগরের এক মহিলা। তার নাম ছিল আশা ভগত। আশা ভগত কাস্তুরবা নগরের বস্তিতে ব্ল্যাকে মদ বিক্রি করত। ওই আশা ভগতই ছিলেন কাস্তুরবা নগরের প্রথম মানুষ যিনি আক্কু যাদবকে চিরতরে শেষ করে দিতে চেয়েছিলেন। শুধু চেয়েছিলেন বললেই ভুল হবে, চেয়েছিল তো সবাই, কিন্তু আশা ভগতই সবার আগে আক্কুর বিরুদ্ধে প্রকাশ্যে রুখে দাঁড়িয়েছিলেন। এরপর শুরু হয় পরিকল্পনা, কিভাবে আক্কুকে শেষ করা যাবে। প্রথমে একটি মহিলাকে টোপ বানিয়ে আক্কুর কাছে পাঠানো হবে। আর আক্কু যখন সেই মহিলার পেছনে পেছনে আসবে, ঠিক সেই সময় সমস্ত মহিলা আক্কুর ওপর ঝাঁপিয়ে পড়বে। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হলো। সন্ধ্যাবেলা একজন মহিলাকে পাঠানো হলো আক্কুর কাছে। প্ল্যান মতোই আক্কু ওই মহিলাকে দেখা মাত্রই তার পিছু নেয়। কিছুক্ষণ পরেই ওই মহিলা চিৎকার করে ওঠে, আর প্ল্যান অনুযায়ী সেই আওয়াজ শুনেই লুকিয়ে থাকা বাকি মহিলারাও বেরিয়ে আসে। শুরু হয় ভয়ঙ্কর মারধর। কিন্তু কিছুক্ষণের মধ্যে মেয়েটি চিৎকার শুনে আক্কুর গ্যাং মেম্বাররাও সেখানে পৌঁছে যায়। তাই ওই যাত্রায় কোনো রকমে বেঁচে যায় আক্কু। তবে বেঁচে গেলেও ওই ঘটনার পর আক্কু অত্যন্ত কিছুটা হলেও ভয় পেয়েছিল। কিন্তু সেই ভয় বেশি দিন স্থায়ী হলো না। এই ঘটনার মাত্র সপ্তাহখানেকের মধ্যে আশা ভগতকে খুন করে আক্কু যাদব। আশা ভগতের বাড়িতে ঢুকে তার বুকের ওপর 20 বার ছুরি বসায় আক্কু যাদব। সেই দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে বুকের ব্রেস্ট একটা অংশ আলাদাভাবে কেটে মাটিতে পড়ে যায়। আর দেহের বাকি অংশকে টুকরো টুকরো করে বস্তির বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল আক্কু যাদব। কিন্তু এর মধ্যে সব থেকে ভয়ঙ্কর কি জানেন? এই সব কিছু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আশা ভগতের মেয়ে। এই ঘটনার পর কাস্তুরবা নগর বস্তির মানুষ এমন চুপ করে যায় যেন জল জ্যান্ত লাশ হয়ে গেছিল। প্রত্যেকটা মানুষ, কারো সাহস ছিল না আক্কু যাদবের বিরুদ্ধে একটা কথা বলার। কিন্তু তারপর এমন কি ঘটলো যা এই কাস্তুরবা নগর বস্তির পুরো নকশাটাই বদলে দিয়েছিল? কাস্তুরবা নগর বস্তির সাধারণত পিছিয়ে পড়া মানুষজন থাকলেও তাদের মধ্যে কয়েকজনের ইচ্ছে ছিল ওই জায়গা থেকে বেরিয়ে নতুন করে জীবন শুরু করা। তার সেই রকমই একজন মহিলা ছিল উষা নারায়ণ। উষা নারায়ণ ছোটোবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিল। তাই তার বাবা মা তাকে বস্তির বাইরে পাঠিয়ে দেন ভালো ভবিষ্যতের আশায়। 2004 সালের দিকে সে হোটেল ম্যানেজমেন্ট পড়ছিল। আর সেই সময় কলেজের ছুটি কাটাতে তার বাড়ি কাস্তুরবাতে আসে।
প্রথমের দিকে তার বাবা মা বারণ করলেও পরে তারাও রাজি হয়ে যায়। আসলে কোনো বাবা মাই চাইবে না তার ছেলে মেয়ে এই নরকে ফিরে আসুক। যাই হোক, তো উষা বাড়ি আসে, আর বাড়ির আসার কয়েক দিনের মধ্যে উষা লক্ষ্য করে তার পাশের বাড়িতে খুব চেঁচামেচি হচ্ছে। কৌতূহলবশত বাইরে বেরিয়ে উষা দেখেন আক্কু যাদবের দলবল লোকজন এসে লুটপাট চালাচ্ছে। এবার উষা তখনও এত কিছু জানতো না। অন্যায় চোখের সামনে দেখে সে চুপ থাকতে পারেনি, প্রতিবাদ করে বসে। উষার এই প্রতিবাদ করা দেখে সবার চক্ষু চড়ক গাছ। বিগত কয়েক বছর কাউকে প্রতিবাদ করতে দেখেনি আক্কুর বিরুদ্ধে। তাই এক মুহূর্তের জন্য কেউ বিশ্বাস করতে পারছিল না যে আক্কু কেউ বাধা দিতে পারে। কিন্তু সে দৃঢ়ভাবে বলে, পুলিশে যাব, দরকার হলে কোর্টেও যাব। আর এই কথা শুনে এক প্রকার হেসে বলল আক্কু আর তার দলবল। কিন্তু ওই বস্তির আর 5 জনের মতো নয়। সে পড়াশোনা করেছে, দেশের আইন কানুন সম্পর্কে সে খুব ভালো করে জানে। তাই উষা জোর গলায় বলল, পুলিশে কাজ না হলে আমরা কোর্টে যাব। এই কথা শুনে মুহূর্তে স্তব্ধ হয়ে গেল গোটা বস্তি, কারণ এমন সাহস কেউ কোনোদিন দেখায়নি। আক্কুর লোকজন সেখান থেকে চম্পট দিল, কিন্তু সেটা ভয় নয়, এটা ছিল আসন্ন ঝড় আসার আগে নীরবতা। কয়েক ঘন্টা পর তারা আবার ফিরে এলো, খালি হাতে নয়, হাতে ছিল ঝলমলে অস্ত্র। টার্গেট একটাই, উষা। সবাই বাড়ির সামনে গিয়ে গলা ফাটিয়ে ডাকতে শুরু করলো। এদিকে বাড়ির দরজায় আক্কু যাদবকে দাঁড়িয়ে থাকতে দেখে থরথর করে কাঁপতে আরম্ভ করলো উষার বাবা মা। কিন্তু উষা বিন্দু মাত্র ভয় পায়নি। উষা সোজা চলে গেল কিচেনে এবং সেখানে গিয়ে তাড়াতাড়ি করে গ্যাসের সিলিন্ডারটা খুলে নিয়ে এলো। তারপর নিজের হাতেই দরজাটা খুলে দিল উষা। হাতে একটা ডিয়াশালই কাঠি নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভেতরে আসতে চাইলে আসতে পারিস, কিন্তু আমি কথা দিচ্ছি আমার সাথে তোদের কেউ বাঁচবে না। এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় আক্কু যাদব, কারণ এর আগেও এমন পরিস্থিতির মুখে পড়েছে সে। কিছুক্ষণ পরে নিজের দলবল নিয়ে পালিয়ে যায়। এই ঘটনাটা বস্তির সবাই নিজের চোখে দেখছিল। এক মুহূর্তের জন্য হলেও তাদের মনে একটা আশার আলো জ্বলে ওঠে। একটা মেয়ে যদি একা দাঁড়িয়ে আক্কুকে ভয় দেখাতে পারে, তাহলে সবাই মিলে দাঁড়ালে কি হবে। আর সেই মুহূর্তেই সিদ্ধান্ত, এবার আর চুপ করে না থেকে প্রতিশোধ নেবেই সবাই। কাস্তুরবা নগর বস্তির নারী পুরুষ সবাই মিলে একটা বড় দল ছুটে যায় আক্কুর বাড়ির দিকে, কিন্তু খবর পেয়ে আক্কু আগেই পালিয়ে যায়। রাগে ক্ষোভে বস্তির মানুষ তার বাড়ি ঘেরাও করে আগুন লাগিয়ে দেয়, আর সামনে যাকেই পায় আক্কুর দলের তাকেই মারধর শুরু করে। এরপর আক্কু সরাসরি গিয়ে আত্মসমর্পণ করে নাগপুর পুলিশ স্টেশনে। পুলিশও তাকে বিশেষ জিজ্ঞাসাবাদ না করে নিরাপদে রাখে লকআপে। কিন্তু ততদিনে বস্তির মানুষের ধৈর্য শেষ। 13ই আগস্ট কোর্টে তোলার দিন ঠিক হয়। কাস্তুরবা নগর বস্তি মানুষের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, কেউ যদি সাক্ষ্য না দেয় আক্কু ছাড়া পেয়ে যাবে। আর সেই রাতেই চূড়ান্ত পরিকল্পনা, শাস্তি দেবে বস্তির মহিলারাই। 13ই আগস্ট সকালে মহিলারা হাতের সামনে যা পেয়েছে, বটি, ছুরি, কাঁচি, খুন্তি, সব নিয়ে হাজির হয় তারা আদালতের সামনে। ঠিক বেলা দুপুর 2টো নাগাদ আক্কু যাদবকে কোর্টে নিয়ে আসা হলো। তারপর মাত্র 15 মিনিট সময় লাগলো বছরের পর বছর ধরে চলে আসা অত্যাচারের বদলা নিতে। আর সেই বদলা এতটাই ভয়ঙ্কর আর নির্মম ছিল যে ভারতের ইতিহাসে এরকম ঘটনা আর একটাও ঘটেনি। আর কেউ একজন তো আক্কুর গোপন অঙ্গটাও কেটে নিয়েছিল সেদিন। যাই হোক, শেষমেশ তার ভয়ঙ্কর কৃতকর্মের শাস্তি সে পেয়েছিল, এটা ঠিকই। তবে আইনের দৃষ্টিতে কাউকে হত্যা করা অপরাধ। আর যদি ঘটনাটা আদালতের কোর্টরুমের ভেতরেই ঘটে, তাহলে বিষয়টি আরও সংবেদনশীল এবং গুরুতর হয়ে ওঠে। শেষ পর্যন্ত আক্কু যাদব তার কৃতকর্মের জন্য শাস্তি পেয়েছিল ঠিকই, কিন্তু কাউকে খুন করাটাও তো অপরাধ, তাও আবার কোর্ট রুমের ভেতরে। তাহলে সেই 200 জন মহিলার কি হলো? সেই 200 জন মহিলার মধ্য থেকে বেছে বেছে 14 জনকে দোষী সাব্যস্ত করা হলো, তাদের বিরুদ্ধে তদন্তও শুরু হলো। সেই 200 জন মহিলার মধ্য থেকে আরো 100 জন কোর্টে এসে বলে, আমরাও আক্কু যাদবকে খুন করেছি, আমাদেরও শাস্তি দেওয়া হোক। এইভাবে কয়েক বছর কেস চলতে চলতে
2014 সালে কোর্ট জানায় আক্কু যাদবকে নির্দিষ্টভাবে কে খুন করেছে তা বলা সম্ভব নয়। এই ঘটনাটি ভারতবর্ষে এক ঐতিহাসিক কেস হয়ে থেকে গেছে। এই কেসটা নিয়ে আপনার মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ সবাই।